অনলাইন স্টাডি, শিক্ষা, চাকরি ও গুরুত্বপূর্ণ তথ্যের নির্ভরযোগ্য ঠিকানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা বাংলাদেশের বর্তমান পাওয়ার ক্রাইসিস নিয়ে একটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যেখানে প্রথমে একটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে পাওয়ার ক্রাইসিস, এটা মানে শুধু কিন্তু বিদ্যুৎ কম থাকা নয়, এর পেছনে গ্যাস সাপ্লাই থেকে শুরু করে এলএনজি ইম্পোর্ট, ফুয়েল অ্যাভেলেবিলিটি, ফরেন কারেন্সি এবং এনার্জি সিকিউরিটি, এই সবগুলো বিষয় কিন্তু একে অপরের সাথে যুক্ত কিন্তু রয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা বিশেষভাবে দেখব কেন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এই সমগ্র পরিস্থিতিতে ভারত কিভাবে সহযোগিতা করতে পারে বা ভারতের সহযোগিতা কতটা কার্যকর হতে পারে। এবং এই সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট তথ্য যা যা রয়েছে এই টপিকটি সম্পর্কিত সবকিছু আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই রকমই যদি আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওর আপডেট পেতে চান, সেক্ষেত্রে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি ঘটছে বর্তমানে বাংলাদেশে। অর্থাৎ এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মধ্যে এই যে বিদ্যুৎ ক্রাইসিস, এই ক্রাইসিসটা হলো কিভাবে সেটা আমাদের সবাইকার প্রথমে বুঝতে হবে। অর্থাৎ যখন পাওয়ার প্ল্যান্টের জন্য পর্যাপ্ত গ্যাস বা ফুয়েল পাওয়া যায় না, তখন কিন্তু প্ল্যান্ট তার ফুল ক্যাপাসিটিতে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে না। ফলে ইলেকট্রিসিটি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ তৈরি হয়, আর এই গ্যাপ পূরণ করতে লোডশেডিং করতেই হয়। আর এর প্রভাব শুধু বিভিন্ন ডোমেস্টিকের ক্ষেত্রেই নয়, তার পাশাপাশি দোকান বাজার, শপিং মল, ইন্ডাস্ট্রি এবং বিজনেস অ্যাক্টিভিটিতেও কিন্তু পড়ে। অর্থাৎ এই বিষয়ে একটি সহজ উদাহরণ দিলে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরুন একটি গ্রামে 100 ইউনিট ইলেকট্রিসিটি দরকার, কিন্তু উৎপাদন করা যাচ্ছে মাত্র 80 ইউনিট। তাহলে 20 ইউনিটের এই যে ঘাটতি, এটা তো কোথাও না কোথাও কমাতে হবে। সেখান থেকেই শুরু হয় এই লোডশেডিং এর কনসেপ্ট। অর্থাৎ বিষয়টা কি, বিষয়টা হচ্ছে অ্যাভেলেবেল সাপ্লাই থেকে যদি ডিমান্ড বেশি হয়ে যায়, তখনই কিন্তু পাওয়ার শর্টেজ দেখা যায়, যেটাই কিন্তু এখন বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে। এবার আসি, এই যে হঠাৎ করে পাওয়ার ক্রাইসিস দেখা গেছে বাংলাদেশের মধ্যে, এর পেছনে মূল কারণগুলি কি। অর্থাৎ এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো, পাওয়ার প্ল্যান্ট থাকা আর পাওয়ার জেনারেট করতে পারা এই দুটো কিন্তু এক জিনিস নয়। একটি গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্টের টারবাইন, জেনারেটর এবং ইনফ্রাস্ট্রাকচার থাকলেও যদি পর্যাপ্ত গ্যাস না থাকে, তাহলে প্ল্যান্ট ফুয়েল ক্যাপাসিটিতে চলবে না। তাই আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্যাস শর্টেজ হলে কিন্তু পাওয়ার জেনারেট কম হবে এবং সেই এফেক্ট কিন্তু সাপ্লাই স্টোরেজের উপর পড়বে এবং তার পরিপ্রেক্ষিতেই লোডশেডিং কিন্তু হবে। আর এর সঙ্গে এলএনজি ইম্পোর্ট কস্ট, ফরেন কারেন্সি প্রেসার এবং ইনক্রিজিং ইলেকট্রিসিটি ডিমান্ড যোগ হলে সমস্যা কিন্তু আরো বাড়বে। অর্থাৎ একটি পাওয়ার প্ল্যান্ট থাকলে কি ইলেকট্রিসিটি প্রোডাকশন নিশ্চিত হয়ে যাবে? সেটা কিন্তু একদমই নয়। সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে ফুয়েল অ্যাভেলেবিলিটি, অর্থাৎ কতটা জ্বালানি মজুদ রয়েছে এবং সেখান থেকে কতটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি, গ্যাস এবং এলএনজি এই সম্পূর্ণ বিষয়টার সাথে কেন এত গুরুত্বপূর্ণ না, বাংলাদেশের ইলেকট্রিসিটি জেনারেশন এর গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই ন্যাচারাল গ্যাস। অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ যে ইলেকট্রিসিটি জেনারেশন, তার ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে এই ন্যাচারাল গ্যাসের উপর। তাই গ্যাস সেক্টর এবং পাওয়ার সেক্টর আলাদা বিষয় নয়, এরা কিন্তু একে অপরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড রয়েছে। এবং বর্তমানে যখন ডোমেস্টিক গ্যাস সাপ্লাই কমে যাচ্ছে, তখন এলএনজি ইম্পোর্ট করে সেই গ্যাপ পূরণ করার চেষ্টা কিন্তু করা হয়। কিন্তু এলএনজি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনতে হয়। অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল প্রাইস, ডলার অ্যাভেলেবিলিটি, শিপিং, গ্লোবাল সাপ্লাই সিচুয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এই সম্পূর্ণ বিষয়গুলির মধ্যে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই যে প্রাথমিক জিনিসগুলোর, এইগুলোর যখন অ্যাভেলেবিলিটি কমে, তখনই কিন্তু বিদ্যুৎ উৎপাদন কম হয় এবং সাপ্লাই থেকে যখন ডিমান্ড বেড়ে চলে এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দেখা যায়, তখনই কিন্তু লোডশেডিং বাড়ে। অর্থাৎ ডোমেস্টিক গ্যাসের পরিমাণ যদি কমতে থাকে, এলএনজি ডিপেন্ডেন্স তখন বাড়তে থাকবে এবং যখনই এলএনজি ডিপেন্ডেন্স বাড়বে, তখন ইম্পোর্টের কস্ট কিন্তু বাড়বে। এর পাশাপাশি এনার্জি ভালনারেবিলিটিও কিন্তু বাড়বে। অর্থাৎ এই সম্পূর্ণ বিষয়টির মধ্যে সলিউশন একটাই হচ্ছে এলএনজি। কিন্তু একই সঙ্গে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি এবং সোর্সও কিন্তু এর সলিউশন হতে পারে।
এবং তার পাশাপাশি বেশ কিছু রিস্কও কিন্তু রয়েছে, যেখানে এলএনজি আমদানি আন্তর্জাতিক বাজার ও বৈদেশিক মুদ্রার উপর যেহেতু নির্ভরশীল, তার জন্যই প্রাইস শক বা সাপ্লাই ডিসরাপশন বাংলাদেশকে কিন্তু দ্রুত প্রভাবিত করতে পারে। এবং এই কটা পয়েন্টস এর জন্য কিন্তু গ্যাস ও এলএনজি এই সম্পূর্ণ বিষয়টার সাথে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি এই সম্পূর্ণ বিষয়টা আন্তর্জাতিক এনার্জি ক্রাইসিসের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত রয়েছে, যেখানে আজকের এনার্জি মার্কেট এটি কিন্তু একটি গ্লোবাল মার্কেট। এই বিষয়টা কিন্তু আপনাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে, যেখানে একটি দেশের জিওপলিটিক্যাল কনফ্লিক্টস, শিপিং ডিসরাপশন বা ইন্টারন্যাশনাল ফুয়েল প্রাইস চেঞ্জ এইগুলি কিন্তু অন্য দেশেও ইম্প্যাক্ট ফেলতে পারে। যেখানে বাংলাদেশ যদি ইম্পোর্টেড এলএনজি বা ফুয়েলের উপর বেশি নির্ভর করে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের শক খুব দ্রুত ডোমেস্টিক ইকোনমিতে পৌঁছাতে পারে। অর্থাৎ উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দাম বাড়ে, তাহলে বাংলাদেশের ইম্পোর্ট বিল বাড়বে, ডলার রিকোয়ারমেন্ট বাড়বে এবং শেষ পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেশনের কষ্ট কিন্তু বাড়বে। এবং যখনই এই সমস্ত বিষয়গুলি বেড়ে চলবে, এটা কিন্তু দেশের ওভারঅল যে এনার্জি সিকিউরিটি তার উপরও কিন্তু চাপ পড়বে। অর্থাৎ বর্তমান সময়ে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির কারণে গ্লোবালি যেহেতু একটি ক্রাইসিস রয়েছে এলএনজির পাশাপাশি ফুয়েলের উপর, এবং সেটা যেহেতু একটি গ্লোবালি এনার্জি শক ক্রিয়েট করেছে, তার ফলেই কিন্তু ইম্পোর্ট কস্ট বেড়েছে এবং এর ফলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ডোমেস্টিক এনার্জির উপর প্রেসার ক্রিয়েট করছে। আশা করি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেখানে ভারত কিভাবে সাহায্য করতে পারে। অর্থাৎ বাংলাদেশের এই পরিস্থিতিতে ইন্ডিয়ার ইম্পর্টেন্স কোথায়? না, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অলরেডি রিজিওনাল এনার্জি কোঅপারেশন রয়েছে। এর ফলে ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড এবং ট্রান্সমিশন কানেক্টিভিটির মাধ্যমে এক দেশ অন্য দেশকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে, যেখানে ফুয়েল বা ডিজেল সাপ্লাইয়ের ক্ষেত্রেও বাইল্যাটারাল কোঅপারেশন শর্ট টার্ম শর্টেজ মোকাবিলায় সাহায্য করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ডিস্ট্রাকশন কিন্তু রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে এই যে এনার্জি কানেক্টিভিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটার পেছনে ভারত হয়তো শর্ট টার্ম বেশ কিছু সাপোর্ট দিতে পারে, কিন্তু ভারত কোনোদিনই এটাকে অটোমেটিক্যালি পার্মানেন্ট ভাবে সলভ করতে পারবে না। অর্থাৎ ভারত বেশ কিছু অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করতে পারে এই সম্পূর্ণ বিষয়টাকে সাময়িকভাবে ম্যানেজ করার জন্য, কিন্তু পার্মানেন্ট সলিউশন ভারত কিন্তু দিতে পারবে না। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি, বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে বিদ্যুৎ বা জ্বালানি নেয়, সেক্ষেত্রে লাভ কি হবে। অর্থাৎ যদি ক্রাইসিসের সময় নাইবারিং কান্ট্রি থেকে ইলেকট্রিসিটি বা ফুয়েল পাওয়া যায়, তাহলে ইমিডিয়েট প্রেসার কমানো কিন্তু যাবে, আর এতে পাওয়ার শর্টেজ কিছুটা কমতে পারে, যেখানে ইন্ডাস্ট্রি চালু রাখা সহজ হতে পারে এবং গ্রিড স্টেবিলিটি ইমপ্রুভ করতে পারে। এর পাশাপাশি আরেকটি বড় সুবিধা যেটি, সেটি হচ্ছে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে যেহেতু সাধারণত অনেক বছর সময় লাগে, কিন্তু এক্সিস্টিং রিজিওনাল কানেক্টিভিটি ব্যবহার করে এমার্জেন্সি সিচুয়েশনে তুলনামূলক দ্রুত সাপোর্ট পাওয়া সম্ভব হবে। অর্থাৎ প্রথমত এই যে শর্ট টার্ম ক্রাইসিস, এটাকে সলভ করে রিজিওনাল কোঅপারেশন সামলানোর জন্য এটা কিন্তু বাড়তি সাহায্য করবে। তো এই সমস্ত লাভগুলি কিন্তু রয়েছে বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে জ্বালানি নেয় বা বিদ্যুৎ নেয়। তো এবার আসি, ভারতের উপর যদি বাংলাদেশের এই অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, সেক্ষেত্রে বেশ কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে। এখানে আমাদের ব্যালেন্স অ্যানালিসিস কিন্তু করতে হবে, যেখানে ইন্ডিয়া থেকে সাপোর্ট নেওয়া বেনিফিশিয়ার হতে পারে, কিন্তু অতিরিক্ত ডিপেন্ডেন্স তৈরি করা উচিত কিন্তু হবে না, কারণ এনার্জি একটি স্ট্র্যাটেজিক সেক্টর। এতে যদি কোনো দেশের ইলেকট্রিসিটি বা ফুয়েলের বড় অংশ এক্সটার্নাল সাপ্লাইয়ের উপর নির্ভর করে, তাহলে সেটি কিন্তু প্রাইস থেকে শুরু করে কন্ট্যাক্ট, জিওপলিটিক্যাল সিচুয়েশন বা বাইল্যাটারাল রিলেশনশিপের পরিবর্তন সেই দেশের এনার্জি সিকিউরিটিকে কিন্তু প্রভাবিত করতে পারে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এরকম লক্ষ্য থাকা উচিত নয় যে তারা সম্পূর্ণরূপেই ভারতের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, আর তাদের ফাইনাল গোল যেটা থাকা উচিত, তাদের যে ডোমেস্টিক ক্যাপাসিটি রয়েছে বা যে ডাইভার্সিফাইড যে ইম্পোর্টের যে ব্যবস্থা রয়েছে, সেইগুলিকে আরো ইমপ্রুভ করা। অর্থাৎ ভারত শর্ট টার্ম অ্যাসিস্ট্যান্ট দিতে পারে, কিন্তু লং টার্ম এনার্জি সিকিউরিটি ভারতের কাছ থেকে কিন্তু বাংলাদেশ কোনোদিনই পাবে না। আর যদি পায়, সেটা কিন্তু বাংলাদেশের যে জিওপলিটিক্যাল বা যে বাইল্যাটারাল টেনশন যেগুলো রয়েছে তার উপর কিন্তু প্রভাব পড়বে। তার জন্যই বাংলাদেশকে বর্তমানে ডোমেস্টিক ক্যাপাসিটি বাড়াতে হবে বা ডাইভার্সিফাইড ইম্পোর্টস এর ব্যবস্থা কিন্তু করতে হবে। এবং এই সম্পূর্ণ বিষয়গুলির সাথে সাথেই বাংলাদেশের এনার্জি সিকিউরিটি বর্তমানে কিন্তু বেশ কিছু ঝুঁকির সম্মুখীনে কিন্তু রয়েছে। আমরা এনার্জি সিকিউরিটি বলতে কি বুঝি না, একটি দেশের মানুষ এবং ইকোনমির জন্য রিলায়েবল, অ্যাফোর্ডেবল এবং
আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই নিশ্চিত করার এবিলিটিকে ব্রডলি এনার্জি সিকিউরিটি বলা যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে তাই একাধিক সোর্স থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ডোমেস্টিক গ্যাসের পাশাপাশি এলএনজি, তার পাশাপাশি কোল, রিনিউয়েবল এনার্জি, রিজিওনাল ইলেকট্রিসিটি ট্রেড, স্ট্র্যাটেজিক ফুয়েল রিজার্ভ, এই প্রত্যেকটা কিন্তু একে অপরের সাথে যুক্ত বা নির্ভরশীল। তাই বাংলাদেশ যদি শুধু একটি ফুয়েল বা একটি সাপ্লাইয়ের উপর নির্ভর করে, তাহলে এটি কিন্তু একটি ডিসরাপশনের পুরো সিস্টেমকে প্রভাবিত করতে পারে। আর সেটাই কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমানে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমানে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে ফুলফিল করার জন্য তাদের মোর সোর্সেস, মোর সাপ্লাই, মোর এফিসিয়েন্সি এগুলো কিন্তু বাড়াতে হবে, তবেই তাদের দেশে বেটার এনার্জি সিকিউরিটি কিন্তু আসবে। এবার আসি বাংলাদেশের মধ্যে এই যে সাময়িক পরিস্থিতি, এটা কি স্ট্রাকচারাল প্রবলেম না এটি সাময়িক প্রবলেম? অর্থাৎ এই যে ক্রাইসিস, এটা টেম্পোরারি না স্ট্রাকচারারি? যেখানে টেম্পোরারি বা শর্ট টার্ম ক্রাইসিসের মধ্যে বেশ কিছু ফ্যাক্টর কিন্তু কাজ করছে। তার প্রথম হচ্ছে গ্যাস বা এলএনজি সাপ্লাই ডিসরাপশন, তারপর হচ্ছে ফুয়েল শর্টেজ, তৃতীয় হচ্ছে ইম্পোর্ট আর পেমেন্ট প্রেসার, চতুর্থ হচ্ছে সিজনাল ডিমান্ড। এবং স্ট্রাকচারাল ফ্যাক্টরটা কিন্তু অনেকটাই গভীর, যেখানে ডোমেস্টিক গ্যাস প্রোডাকশনের সমস্যা, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, তার পাশাপাশি পাওয়ার জেনারেশন এর ফুয়েল ডিপেন্ডেন্সি, এবং চতুর্থ হচ্ছে ট্রান্সমিশন, এবং শেষ হচ্ছে লং টার্ম এনার্জি প্ল্যানিং ও ক্যাপাসিটি ইউটিলাইজেশনের সমস্যা। অর্থাৎ বাংলাদেশের মধ্যে এই যে শর্টেজ, এটা হয়তো টেম্পোরারি হতে পারে, কিন্তু আনড্রিলিং উইকনেস যদি থেকে যায় সম্পূর্ণ বিষয়গুলির মধ্যে, তাহলে এই ধরনের ক্রাইসিস কিন্তু ভবিষ্যতেও বাংলাদেশের মধ্যে দেখা দিতে পারে। অর্থাৎ এই সম্পূর্ণ ক্রাইসিসটা সাময়িক হলেও যদি এই স্ট্রাকচারাল সমস্যাগুলি সমাধান না হয়, সেক্ষেত্রে এই একই ধরনের ক্রাইসিস বাংলাদেশে আবার ফিরে আসতে পারে। তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা আরো বড়ভাবে উঠে আসবে। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আসি বাংলাদেশে বর্তমানে কি করা উচিত, যেখানে বাংলাদেশকে বর্তমানে লং টার্ম এনার্জি স্ট্র্যাটেজির উপর জোর দেওয়া উচিত, যেখানে ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো উচিত এবং এলএনজি সোর্সিং আরো ডাইভার্সিফাইড করা উচিত। তার পাশাপাশি রিনিউয়েবল এনার্জির যে ক্যাপাসিটি সেটার বৃদ্ধির উপর জোর দেওয়া উচিত। তার পাশাপাশি এনার্জি এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রি ও বিল্ডিংস এর উপর জোর দেওয়া উচিত। স্ট্র্যাটেজিক ফুয়েল রিজার্ভ তৈরি ও শক্তিশালী করা উচিত। তার পাশাপাশি ক্রস বর্ডার ইলেকট্রিসিটি ট্রেড বানানো উচিত, যেটা কিন্তু ভারত বহু দিন ধরে সাহায্য করে আসছে, এবং এর উপরে কিন্তু জোর দেওয়া উচিত বাংলাদেশকে। তার পাশাপাশি পাওয়ার ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা উচিত, যেটা কিন্তু এর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে কিন্তু এই বিষয়ে বহু চুক্তি করেছিল, কিন্তু সেই চুক্তি বর্তমানে বাস্তবায়িত কিন্তু হয়নি। এর পাশাপাশি একক সাপ্লাইয়ের উপর অতিরিক্ত নির্ভরতা কিন্তু বাংলাদেশকে কমাতে হবে এবং সম্পূর্ণ বিষয়টার মধ্যে ডাইভার্সিটি কিন্তু বাড়াতে হবে। অর্থাৎ বাংলাদেশকে সোর্সেস বাড়াতে হবে, তার পাশাপাশি সাপ্লায়ার্স এবং এফিসিয়েন্সির উপর জোর দিতে হবে, তবেই তাদের দেশে এনার্জি সিকিউরিটি কিন্তু তৈরি হবে। আদারওয়াইজ বাংলাদেশের মধ্যে কিন্তু কোন রকম কোনো এনার্জি সিকিউরিটি থাকবে না। এবার আসি সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান এই যে পাওয়ার ক্রাইসিস, এটা কি শুধু বিদ্যুতের ঘাটতি? সেটা কিন্তু একদমই নয়। অর্থাৎ আজকের ডিসকাশন থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের পাওয়ার ক্রাইসিসকে শুধু লোডশেডিং হিসেবে দেখলে পুরো পিকচারটা কিন্তু বোঝা যাবে না। এর পেছনে কিন্তু রয়েছে গ্যাস শর্টেজ থেকে শুরু করে এলএনজি ডিপেন্ডেন্সি থেকে শুরু করে ফুয়েল ইম্পোর্ট প্রেসার থেকে শুরু করে ফরেন কারেন্সি এবং পাওয়ার জেনারেশন ইন্টার কানেক্টেডের সমস্যা কিন্তু রয়েছে। এবং এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্স শর্ট টার্ম প্রেসার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু লং টার্ম এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য বাংলাদেশকে ডোমেস্টিক প্রোডাকশন থেকে শুরু করে রিনিউয়েবল এনার্জি, ডাইভার্সিফাইড এলএনজি সোর্সিং, রিজিওনাল কানেক্টিভিটি এবং এফিসিয়েন্ট এনার্জি প্ল্যানিং, এই সবগুলো কিন্তু একসঙ্গে করতে হবে। অর্থাৎ ভারতের সাহায্য বাংলাদেশের পাওয়ার ক্রাইসিসের সমাধান সাময়িকভাবে করলেও ভারত কিন্তু দীর্ঘস্থায়ী কোন রকম কোনো সমাধান করতে পারবে না। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।